নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ প্রোগ্রাম নিয়ে আপনাদের সঙ্গে। তো আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে। তো এখন যিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষ একজন আমাদের অতিথি, উনি হচ্ছেন আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের একজন স্টাফ। তো ওনার সাথে আমরা আজকে পরিচয় করে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনার এখানে এসে প্রথমে জিজ্ঞেস করবো কেমন লাগছে আমাদের পজিটিভ বার্তায়? আমার অনেক দিন ধরেই দেখার ইচ্ছে ছিল যে পজিটিভ বার্তায় কি আলোচনা হয় বা লোকেরা বলে, তো সেটা সম্বন্ধে আমার অনেক দিন ধরেই জানার ইচ্ছে ছিল। তো এখানে এসে আজকে আমার খুবই ভালো লাগছে, নিজে আসতে পেরেছি এখানে সময় করে, ওটাই আমার খুব ভালো লাগছে। ঠিক, একদম ঠিক সত্যি ম্যামের সাথে কথা বলে খুব ভালো লাগছে। তো এরপরে ম্যামের কাছ থেকে জেনে নেবো যে ছোট্ট করে যে ম্যামের ছোট থেকে বড় হওয়া অবধি যে জার্নিটা, সেটা একটু জেনে নেবো ম্যামের কাছ থেকে। আমি তো ছোটোবেলায় স্কুলিং আমাদের উদয়পুরে রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে আমি 10th 12th কমপ্লিট করেছি। তারপর যথারীতি এন্ট্রান্সের মাধ্যমে আমি গভর্নমেন্ট কলেজ আন্নামালাই ইউনিভার্সিটিতে বিএসসি এগ্রিকালচারের জন্য পড়তে গিয়েছিলাম। তো সেখানেই আমি এমএসসির জন্য 4 বছরের কোর্স বিএসসি এগ্রিকালচার, সেটার পর আমি এমএসসি এগ্রিকালচার করার ইচ্ছে ছিল আমার। তো বাড়ি থেকেও বলতো যে ঠিক আছে, তুই যেটা পড়তে চাস তোকে সেটাই পড়ানো হবে, বাস তুই ভালো করে একটু পড়াশোনা কর। তখন আমি ভাবলাম যে যেহেতু পড়বই ভেবেছি, তাহলে এন্ট্রান্স ক্র্যাক করেই পড়ি, তাহলে বাবার পয়সাটাও একটু কম লাগবে। তখন বাবা বললো হ্যাঁ তুই পড়তে চাইলে পড়, কোনো আপত্তি নেই, যত বই লাগবে তুই পড়ে নে। তখন আমি আমার যা যাবতীয় বই যা লাগবে সব কিছু আমি বাবাকে বললাম, বাবা রীতিমতো আমাকে কিনে দিল। তারপর আমি প্রথমবার এন্ট্রান্সের জন্য যখন আমি 3rd ইয়ারে ছিলাম, তখন একবার জাস্ট এক্সামটা কীরকম হয়, কীরকম কোশ্চেন প্যাটার্ন হয়, বা কীরকম কোথা থেকে পড়লে বা কী পড়লে আমি আনসার করতে পারবো, সেটা জানার জন্য আমি 3rd ইয়ারে একবার এক্সামে বসেছিলাম। সেটার র্যাঙ্ক বা কিছু কোনো দিনই কাউন্ট হয় না, বা কখনো যদি র্যাঙ্ক আসেও সেটা এমনিতেই ফলস যাবে, যেহেতু আমি 3rd ইয়ার কমপ্লিট করিনি। তো সে কারণে 3rd ইয়ারে দিয়েছিলাম, তখন আমার কোনো র্যাঙ্ক আসেও নি, আর প্রিপারেশনও সেরকম কিছু ছিল না। তখন ওই বছরই আমাদের আন্নামালাইতে আমাদের ত্রিপুরারই একটা ছেলে পড়তো, ও ফাইনাল ইয়ারে আইসিআর এক্সাম ক্র্যাক করেছিল, যেটা অল ইন্ডিয়া বেসিসে এক্সাম হয় এমএসসির জন্য। হ্যাঁ, চেন্নাইতে। তো ও ক্র্যাক করেছিল। তখন ওর কাছ থেকে আমি জানলাম যে কি কোথা থেকে কি পড়াশোনা করতে হবে, বা কোথা থেকে সিলেবাস কি থাকে, বা কি পড়লে বা কি হলে আমি ক্র্যাক করতে পারবো। তো ও আমাকে গাইড করেছিল, অনেক কিছুই বলেছিল, ওর যাবতীয় যত বুকস ছিল সেগুলোও আমাকে দিয়েছিল। তখন আমি ম্যাক্সিমাম টাইমটাই ওই এন্ট্রান্সের জন্যই পড়াশোনা করতাম। কলেজে যেতাম, কলেজে গিয়েও ক্লাসের ফাঁকে ফাঁকে আমি ওই ক্লাসের ফাঁকে ফাঁকে যতটাই টাইম পেতাম এন্ট্রান্সের জন্যই পড়াশোনা করতাম। তো এন্ট্রান্সের জন্য পড়াশোনা করতাম। তারপর এন্ট্রান্স পরীক্ষা দিলাম, দেওয়ার পর আমার পরীক্ষা মোটামুটি হয়েছিল, ভালো হয়েছিল। অত ভালো আমি বলতে পারবো না, কারণ এটা অল ইন্ডিয়া বেসিসে এক্সাম হয়, যে আমি কত ভালো এক্সাম দিলে যে আমি র্যাঙ্ক পাবো সেটাও কোনো ধারণা ছিল না। তো পরীক্ষা আমাকে বাড়ি থেকে জিজ্ঞেস করলো কীরকম হয়েছে, তো আমি বললাম যথারীতি ভালোই হয়েছে, 2টো আনসার আমি ভুল দিয়ে দিয়েছি। তো ভুল হলে নেগেটিভ মার্কিং হয়। তখন আমার মা বলছিল র্যাঙ্ক পাবি, আমি তখন বাবাকে বললাম যে জানি না, আমি শিওর বলতে পারছি না র্যাঙ্ক পাবো কিনা, যদি আমি র্যাঙ্ক পাই তাহলে আমি এমএসসি করবো, আদারওয়াইজ আমি টাকা দিয়ে বা পয়সা দিয়ে পড়তে পারবো না, কারণ আমার বাবার সেরকম সামর্থ্য ছিল না। তো বাবা বললো ঠিক আছে, দেখা যাক র্যাঙ্ক আসে কিনা। তখন একদিন আমি দুপুরে কলেজে গিয়েছিলাম, ক্লাস করছিলাম, ক্লাস করে তা বাড়িতে এলাম, চট করে রেজাল্ট দিল। রেজাল্ট দেওয়ার পর আমার কলেজ থেকেই একজন ফোন করে, আমার সাথে যারা পড়তো ওরা ফোন করে বলছে যে এই রেজাল্ট দিয়েছে, আইসিআর এক্সামের রেজাল্ট দিয়েছে, তুই কি পেয়েছিস? তখন সবাই জানতো যে আমি পাবো, কারণ আমি যেরকমভাবে পড়াশোনা করতাম সবাই বলতো যে তুমি তো ক্র্যাক করবে, তুমি তো ক্র্যাক করবে। তো আমি নিজের প্রতি সেরকম কনফিডেন্স ছিল না যে আমি পাবো, ভাবতাম যে হয়তোবা পরীক্ষা ভালো হয়েছে, পেতে পারি, বাট পাবো এরকম শিওর ছিলাম না। তো তারপর আমি চেক করছিলাম, ইন্টারনেট, আমার ল্যাপটপ ছিল না তখন, তো নিজের ঘরেও আমি রেজাল্ট দেখতে পারিনি। তো দোকানে গিয়ে দেখতে হবে, তখন দোকানটাও বন্ধ ছিল, দুপুরবেলার টাইম, সবাই খেতে বাড়িতে চলে যায়। তো যার কারণে আমি দোকানে গিয়েও 2-3টে দোকানে গিয়েছি, ওখানে গিয়েও আমি রেজাল্টটা দেখতে পারিনি। তারপর বিকেল, আমি তখন অপেক্ষায় ছিলাম, ক্লাসেও যাইনি ওই দিন, বিকেলের ক্লাসে আমি আর যাইনি, কারণ আমার তো একটাই চিন্তা যে পেয়েছি কিনা, সেটা টেনশনটা ছিল, তো আমি ক্লাস করিনি।
তো না করে আমি বসেছিলাম দোকানের বাইরে, একটা স্টুল ছিল, ওই স্টুলেই আমি বসেছিলাম, দোকান কখন খুলবে কখন আমি রেজাল্ট দেখব জানতে পারবো। হ্যাঁ, তখন আমি দোকানে গেলাম, দোকান যখন 5টায় খুললো দোকানে ঢুকলাম, দোকানে ঢুকে তারপর নিজের রেজাল্টটা কিভাবে দেখতে হবে সেটাও আমার হাত কাঁপছিল, মানে আমি দেখতে পারছিলাম না। তারপরে এডমিট কার্ড হয়, এডমিট কার্ডে তো নাম্বারটা থাকে, ওই নাম্বারটাও আমি ভুলে গেছিলাম, এডমিট কার্ডটাও নিয়ে যেতে পারিনি, মানে মনে ছিল না, এত টেনশন ছিল। তারপর আমি বাবাকে বললাম ফোন করে যে বাবা তোমার কাছে তো এডমিট কার্ডটা আমি ফটো তুলে পাঠিয়েছিলাম, আছে কিনা। তো বাবা বলছিল যে তখনকার যুগে তো ছোট মোবাইল ছিল, হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ ছিল না, বাবা বলছে আমার মনে আছে কিনা আমি খুঁজে দেখে নিই আগে। আর বাবাও তো ভালো মোবাইল চালাতেও পারতো না, তখন আমার ভাই ছোট ছিল, তো ও নাম্বারটা দেখে মুখে মুখে বলে দিল আমাকে। তো আমি একটা খাতায় লিখলাম, লিখে তারপর রেজাল্টটা যখন রেজাল্ট দেখলাম আমি নিজেই অবাক হয়ে গেছি, যে তখন আমি সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করলাম, আমার একটা কাকু ছিল, কাকুকেও ফোন করলাম। তো বাবাকে বললাম যে বাবা ইউপিএস ক্যাটাগরিতে অল ইন্ডিয়াতে 17th র্যাঙ্ক এসছে আমার। তো মানে বাবা বলছে তার মানে কি তুই পাবি? তো আমি বললাম হ্যাঁ পাবো, ঠিক আছে, কিন্তু সেটার জন্য আমাকে কাউন্সিলিংয়ে যেতে হবে। তখন বাবার মাথায় আবার বাজ পড়লো যে কোথায়, আগে তো সেই কথাটা বলি, সে কথাটা তো আগে বলিনি যে কাউন্সিলিংয়ের জন্য দিল্লি যেতে হবে। তো তখন আমি বাবাকে বললাম, বাবা বলছে কবে যেতে হবে? তো আমি বললাম যে এখন তো কিছু বলেনি, কাউন্সিলিংয়ের যখন আসবে তখন দিল্লি যেতে হবে, তোমাকেও যেতে হবে আমার সাথে। তো বাবা বলল যে ঠিক আছে যাব, তো এখন তো তোর সামনে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা আছে, পরীক্ষাটা ভালো করে দে। তখন আমি বললাম যে ঠিক আছে আমি এবার থেকে পরীক্ষার জন্যই পড়বো, এন্ট্রান্স তো হয়ে গেছে, এবার এন্ট্রান্সের চিন্তা করবো না। তো তারপর পরীক্ষার জন্য পড়লাম। তার মাঝখানে আমার আবার হয়েছিল, আমি যখন 3rd ইয়ারে ছিলাম তখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল কলেজে। তো অ্যাক্সিডেন্টে আমার কোমরে হিপ জয়েন্টে ফ্র্যাকচার হয়েছিল, টেইল বোন ফ্র্যাকচার হয়েছিল। তো আমি প্রায় 6 মাসের মতো বিছানায় ছিলাম, তো বেড রেস্টে ছিলাম একদম। তো তখন চেন্নাইতে দেখিয়েছিলাম অ্যাপোলোতে, তারপর ভ্যালোরে গিয়ে ট্রিটমেন্ট করেছিলাম, এমআরআই করেছিল। তখন থেকেই আমার একটা মানে এই বা পাটাতে খুব সমস্যা হচ্ছিল। সমস্যা বলতে আমি হাঁটতে গেলে প্রবলেম হতো, মানে বসতে পারতাম না, উঠতে পারতাম না, শুতে গেলে এই পাশ থেকে ও পাশে ফিরতে পারতাম না, বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো মানে কোমরে যা প্রবলেম থাকলে যেটা হতো। তারপর আবার একটা মানে যখন বেশি সমস্যা হয়েছিল তখন আমি 6 মাসের জন্য কলেজে যেতে পারিনি, বিছানায় ছিলাম, বেড রেস্টে ছিলাম। তো তারপর বাবা গিয়ে কলেজে অ্যাপ্লিকেশন করেছিল, আমার মেডিকেল সার্টিফিকেট সমস্ত কিছু জমা দিয়েছিল, তখন গিয়ে আমি ফাইনাল ইয়ারে এক্সামে বসতে পেরেছিলাম। তো বাবাকে আবার তখন ওখানে যেতে হয়েছিল। তো তারপর গিয়ে রিকোয়েস্ট করেছিল ডিনের কাছে, সমস্ত কিছু কাগজপত্র দেখিয়েছিল, তখন তারা অ্যালাউ করেছে। সেটাও আমার একটা টেনশন ছিল যে আমাকে পরীক্ষায় বসতে দেবে কি না, না আমার একটা ইয়ার লস হবে, ওটা নিয়ে আমি খুব কান্নাকাটি, মা কান্নাকাটি করতো, আমি কান্নাকাটি করতাম, কারণ ওটা নিয়েও অনেক দৌড়াদৌড়ি করেছি, যে মানে কলেজে রোজ যেতাম, গিয়ে ডিনের কাছে বলতাম যে আমি তো এরকম অবস্থা। কিন্তু 6 মাস টানা ক্লাস না করলে তো ওদের কথাটাও ঠিক আছে, মানে ওরা যে থিঙ্ক করছে সেটা ওদের কাছে ঠিক আছে ওপিনিয়নে, কারণ যারা ফুল অ্যাটেন্ডেন্সে ক্লাস করেছে ওদেরকে না দিয়ে আমাকে কি পরীক্ষা বসতে দিলে তো এটা তো অন্যায় হবে ওদের প্রতি। তো আর আমাদের কলেজে আন্নামালাইতে কি গভর্নমেন্ট কলেজ ছিল, তো অ্যাটেন্ডেন্সের প্রচণ্ড স্ট্রিকনেস ছিল, মানে আমরা মানে যদিও কখনো কখনো ক্লাস বাঙ্ক করতাম, ওটা একদম মেপে দেখে, মানে 4টে ক্লাস পুরো 6 মাসের মধ্যে আমি মিস করতে পারবো। তো তখন আমি ভাবতাম যে যখন যদি শরীর বেশি খারাপ থাকে তখনই আমি মিস করব, কারণ পুরো 6 মাসে আমি 4টে ক্লাস মিস করতে পারবো, 4টে ক্লাস মিস করা 6 মাস, হ্যাঁ মানে পার সাবজেক্টে। অনেক চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে আমাকে 4টে ক্লাস মানে মিস করতে হতো। তো সেই জায়গায় আমার পুরো 6 মাসেরই কোনো অ্যাটেন্ডেন্স ছিল না, তো সেই জায়গায় তো খুবই প্রবলেম হচ্ছিল। তো তারপরে বাবা যখন গেল, তারপর রিকোয়েস্ট করার পরে মেনে গেছিল ডিন। তারপরে ডিন বললো যে ঠিক আছে তোমাকে আমি এক্সাম দিতে দেবো, কিন্তু তোমাকে কিছু অ্যাসাইনমেন্ট আমাকে সাবমিট করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। প্রায় 1 দিস্তা কাগজ যেরকম হয় ওরকম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, আমাদের 9টা সাবজেক্ট ছিল, তো 9টা সাবজেক্টের মানে 9 দিস্তা কাগজ ওরকম লিখে আমাকে সাবমিট করতে হয়েছিল ডিন অফিসে। তো এবার আমি লিখবো কি করে, আমি বসতে পারতাম না ঠিক করে, আমি বসতে পারতাম, কলেজের মধ্যে বসেই করতে হয়েছিল। হ্যাঁ কলেজে বসেই, তারপর আমাকে মানে ফেসিলিটি দিয়েছিল, চেয়ার ফেয়ার স্টুল ফুলের ব্যবস্থা করে দিয়েছিল, কলেজে বসে আমি লিখে কোশ্চেন মানে অনেকগুলো কোশ্চেন দিয়ে দিয়েছিল প্রতিটা সাবজেক্ট থেকে, তারপর দেখে দেখে লিখে ওটা সাবমিট করেছিলাম, মানে ওটা আমার পানিশমেন্টের মতো একটা তো ওটা জমা করেছিলাম। তারপর ডিন বলেছিল যে হ্যাঁ ঠিক আছে তুমি পরীক্ষা দিতে পারবে। তো ওই টেনশন একটা ফ্রি হলাম যে হ্যাঁ আমি ওটাও পেয়েছি, পরীক্ষাও বসতে পারবো, এবার কোনো টেনশন নেই। এবার পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর এবার রেজাল্ট আউট। আমাদের কলেজে কি হতো, মানে প্রত্যেক বছর রেজাল্ট আউটটা খুব লেট করে হতো,
তো এত লেট হতো যে মানে কাউন্সিলিংয়ের টাইম চলে যেত, কিন্তু কাউন্সিলিংয়ে বসতে পারতাম না। তারপরে ওটার জন্য অনেক যে তাড়াতাড়ি রেজাল্ট, কনফিডেন্সিয়াল মার্কশিট বের করে দেওয়ার জন্য তারপরে ওটা নিয়ে ওখানে গিয়েছিলাম, গিয়ে কাউন্সিলিং করে পেয়ে সিট পেয়ে ভর্তি হয়েছিলাম আবার সেখানে। তো তখন ওখানে এমএসসিটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর তারপরে আমি ভাবলাম যে আমি বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করব। তো বায়োটেকনোলজি নিয়ে আবার সেই এমএসসিতেই ভর্তি হব। তো কিন্তু এমএসসিতে ভর্তি হবো যে ভাবলাম, বাবা বলছে চেন্নাইতে তো তুই থেকেছিস, অন্য জায়গায় আবার দিতে আমাকে করছে। আর চেন্নাইটা মানে আমি জানি না এখন কীরকম আছে, তখনকার দিনে চেন্নাইটা সেফ ছিল মেয়েদের জন্য। মানে আমার সঙ্গে কখনো ওরকম কোনো বাজে ঘটনা হয়নি। আর দ্বিতীয়ত মানে আমি সব মানে বিশ্বাস করা যায়, কোনো একটা লোককে আপনি বিশ্বাস করতে পারবেন যে কোনো অসুবিধা হবে না। যে আমি যদি বলতাম যে আন্না মানে ওদের ভাষায় বলতাম যে ওখানে যাব এখানে যাব, আর ঠিক সময় মতো ছেড়ে দিতাম। থাকতে থাকতে চেন্নাইয়ের ভাষাটাও রপ্ত করে ফেলেছিলেন? হ্যাঁ, তখন আমি চেন্নাইয়ের ভাষাটা পুরোপুরি বুঝে যেতাম, বাট মানে বলতে পারতাম না। মানে ওরা যেরকম বুঝতে পারতাম, মানে আধা বাংলা, মানে মানে যেরকম হয় না ওদের ভাঙা ভাঙা শব্দে ওদেরকে বুঝিয়ে দিতাম যে আমি কি বলতে চাইছি, তো ওরা বুঝে যেত। মানে যেটা আমাদের ক্ষেত্রে হয়, যার যদি কোনো অবাঙালি এসে আমাদেরকে বলে বাংলাটা ওরকম ভাবে না বললে আমরা বাংলাটা বুঝে নিই উনি কি বলতে চাইছেন, তো সেরকম ভাবে আমি ওদেরকে বুঝিয়ে দিতাম, তো ওরা বুঝে যেত। তো তাছাড়া চেন্নাইয়ের লোক তো হিন্দিকে প্রচণ্ড হেট করে, হিন্দি ভাষাটা ওদের মানে ওদের সামনে বললে ওরা মানে একটু নেগেটিভ ভাবে নেয়, ওরা মানে হিন্দিটাকে পছন্দ করে না। সবসময় ওরা মানে পার্সিয়ালিটি হতো, আমাদের কলেজেও পার্সিয়ালিটি হতো, মানে আমাদেরকে নর্থ ইন্ডিয়ান হিসেবে আলাদা করে রাখতো, আর ওরা সাউথ ইন্ডিয়ান মানে সাউথ ইন্ডিয়ান। তো ওরকম হতো, কিন্তু প্রথম দিকে বেশি হতো। তারপর যখন দেখেছে যে আমাদের ত্রিপুরা থেকে যে স্টুডেন্টগুলি গিয়েছিল ওখান থেকে মানে ওদের স্টুডেন্টের থেকে ভালো রেজাল্ট করছিল, তখন থেকে আবার আমাদেরকে খুব বেশি আদর করতো, মানে ওই প্রফেসরগুলোই খুব বেশি আদর করতো। কখনো কখনো প্রফেসর বা ম্যাডামের বাড়িতে ইনভাইটও করতো, আমরা গিয়েছিও। তো তারপর যখন আমার একটা প্রফেসর ছিল প্যাথোলজির, ওখানে ওই প্রফেসরটা আমাকে ওই এন্ট্রান্স পরীক্ষার জন্য খুব হেল্প করেছিল, উনি বই টই দিয়ে অনেক হেল্প করেছিল। তখন রেজাল্ট শুনে খুশি হলো। তারপরে প্যাথোলজিতে মানে ওনার বুকটা ফেরত দিতে গেছিলাম, তখন বললো যে প্রথম আমরা ভাবতাম না যে, তো আমরা তো নর্থ ইন্ডিয়ান মানে একটা বাজে সেন্স থাকতো, নর্থ ইন্ডিয়ানরা মানে অন্যরকম থাকে না, আর সাউথ ইন্ডিয়ানরা কি হয় একটু কনজারভেটিভ হয়, মানে মেয়েদেরকে নিয়ে ছেলেদের সাথে ঘোরাফেরা করা বা ওরকম জিনিসটা ওরা পছন্দ করে না। তারপর ধরুন আমরা যেরকম মানে আমাদের এখানে কালচার কি, মানে আমরা ছেলে মেয়ে সবাই এক স্কুলে পড়াশোনা করছি, ওদের একটা এক স্কুলে পড়াশোনা করাটাও একটু অন্যরকম, মানে একসাথে বসবে বা আড্ডা দেবে বা টিচারের বাড়িতে যাবে, ওটা ওরা মানে অতটা পছন্দ করতো না, ভালো চোখে দেখতো না। তো যার কারণে ওটা ওদের পছন্দ হতো না। কিন্তু আমরা যখন কলেজে পড়তাম, আমাদের ত্রিপুরা থেকে 17 জন ছিলাম, তো সবাই মিলে একসাথে কলেজে যেতাম, আবার সবাই মিলে একসাথে কলেজ থেকে ফিরতাম, তো ওই জিনিসটা ওদের পছন্দ হতো না, ওদের চোখে ভালো লাগতো না। তো আস্তে আস্তে ওটাও মেনে নিয়েছিল। তারপর মানে সবাই নর্মাল হয়ে গেছিল। প্রথম 1-2 বছর একটু কষ্ট হয়েছিল, আর প্রথমে গিয়ে তো আমি ওখানে খুবই কান্নাকাটি করছিলাম, কারণ কিছুই বুঝি না ক্লাসে। আমি বাবাকে বলতাম যখন ফার্স্ট ইয়ারে, আমি বলতাম বাবা আমি ফেল করব মনে হয়, কারণ আমি কিছুই বুঝি না, ওরা পড়ায় তামিলে পড়াতো, কিছুই বুঝতাম না। তো নোটস ফোর্স নিয়ে কোনো রকমে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছি। সেকেন্ড সেমিস্টার থেকে আস্তে আস্তে মানে যখন টিচার ক্লাস করিয়ে যেত, তো ওনার ক্যাবিনে চলে যেতাম আমরা। ওনার ক্যাবিনে গিয়ে মানে ওনাকে বলতাম যে যেরকমই ইংলিশ উনি পারেন বা বোঝেন আমাদেরকে একটু বুঝিয়ে দিতে বা নোটস দিতে, না হলে আমরা মানে বুঝতে পারছি না। তো মানে খুবই অসুবিধা হয়েছিল প্রথম দিকে। তারপর আমি খুব কাঁদতাম, আমার তো এরকম হোম সিকনেস হয়ে গেছিল। মানে যখন গিয়েছিলাম, বাবা গিয়ে হোস্টেলে দিয়ে তারপর অ্যাডমিশন করিয়ে তারপর বাবা চলে এসেছিল, প্রায় 1 মাস পরে আমার হোম সিকনেস হয়েছিল। আমি মানে খুব কান্নাকাটি করতাম, আমি বাড়ি চলে আসবো, মানে আমি থাকবো না ওখানে, কারণ কিছু একটা হলে আমি কাউকে কিছু বলতে পারছি না, মনের কথাটাও বলতে পারছি না। তো তারপরে যে কারণে আমি ওখানে গেছি সেই কারণটা মানে বুঝতে পারছি না, পড়াটা বুঝতে পারছি না, মানে আমি বই খুলেই বসে আছি কিন্তু কিছুই বুঝতে পারছি না। প্রথমত হলো আমরা বেঙ্গলি মিডিয়াম থেকে গেছি, তো ওখানে গিয়ে সমস্তটা ইংলিশে পড়তে হচ্ছে, এবার ইংলিশটাও কিছু বুঝতে কষ্ট হচ্ছে। বা ওটা তো এগ্রিকালচার সম্বন্ধে তো আমরা কোনোদিন স্কুলে পড়িনি, এখন যেরকম আমাদের
গভর্নমেন্ট স্কুলে চালু করে দিয়েছে এগ্রিকালচার, কম্পিউটার সবকিছু। আমাদের সময় তো এরকম ছিল না, তো আমরা বেসিক নলেজটাও আমাদের ছিল না, তো সবকিছুই তো নতুন। তারপর ভাষা নতুন, মানে দেশ নতুন, টিচার নতুন, সবকিছুই নতুন। যে মানে ক্লাসে পড়তাম ওই ক্লাসে সবাই তামিল, মাঝখানে আমি একটা হাবাগোবার মতো বসে আছি, তো ওটা একটু আজীব লাগতো। সবাই কথা বলছে, আমি শুধু এরকম ভাবে বসে আছি, মানে কি বলছে সেটাও বুঝতে পারছি না, কি পড়াচ্ছে সেটাও বুঝতে পারছি না, ওদেরকে কি বলে ওদের থেকে নোটটা কালেক্ট করব সেটাও বুঝতে পারছি না। এবার ওরা কি হয়, প্রথম প্রথম যখন আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হই, আমরা যখন কিছু একটা বলে যদি ইংলিশটা মনে না থাকে আমরা বাংলায় পাশে লিখে রাখি, তো ওরা তো তামিলে লিখে রাখতো, তামিলে। তো মানে তামিল আমাদের জানা নেই। এবার ওদের থেকে যদি আমি নোটটাও কালেক্ট করে বাড়িতে আনি, এবার সেটাও তো আমি বুঝবো না যে কি বুঝাতে চাইছে বা কি, তখন আমাকে ওই ডিকশনারি খুঁজে 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 মানে ওদের নোটস দেখে 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 বুঝে বুঝে অনেক কষ্ট হয়েছিল। তারপর আস্তে 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 সব ঠিক হয়ে গেছিলো। তো যথারীতি এমএসসি কমপ্লিট করলাম। এমএসসি কমপ্লিট করার পরে তারপর যেটা বললাম যে আবার এমএসসির জন্য বায়োটেকনোলজিতে ভর্তি হয়েছিলাম হিন্দুস্তান কলেজে। তো প্রায় 4-5 মাস যাওয়ার পর মানে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা চলে এসছে। পরীক্ষার কিছুদিন আগে আমাকে ওই হিন্দুস্তান কলেজের যে আর্টস অ্যান্ড সায়েন্সের যে প্রিন্সিপাল আছেন, ওই প্রিন্সিপাল আমাকে ডেকে বললো যে তুমি যেটা পড়ছো সেটা পড়ে আমার মনে হয় না তোমার কোনো লাভ হবে। কারণ তখন আমার মানে জানা ছিল না যে ওটা প্ল্যান বায়োটেকনোলজি না, ওটা হিউম্যান বায়োটেকনোলজি। ওদের কলেজে যে কোর্সটা আছে ওটা হিউম্যান বায়োটেকনোলজির কোর্স। তো তখন আমি বললাম যে স্যার কি করব, বলছে তুমি তো প্ল্যান্টের ব্যাকগ্রাউন্ডের, তো তোমার হিউম্যান পড়লে চাকরি পেতেও অসুবিধা হবে, প্লাস এটা তো পড়তেও অনেক টাকা লাগবে, তুমি পড়ে কোনো লাভ হবে না, আর চাকরিটাও পাবে না যেহেতু তোমার বেসিকটা ক্লিয়ার নয় হিউম্যান। তখন আমি বললাম যে তাহলে কি উইথড্র করে নেব? তখন স্যার বললো হ্যাঁ ওটা করে নিলেই ভালো হয়, তোমার সময়টাও বেঁচে যায়, সবকিছুই হয়ে যায়। তখন মোটামুটি কতদিন হয়ে গেছে? 6 মাস হয়ে গেছিল। 6 মাস হয়ে গেছে। 6 মাস হয়ে গেছিল। তারপর মানে 2 বছরের কোর্স ছিল, 6 মাস অলরেডি হয়ে গেছে, আর 1.5 বছর ছিল। তো তারপর বাবাকে বললাম, বাড়িতে এসে এবার কান্নাকাটি করছি আমি, 6 মাস হয়ে গেছে। তারপর বাবা বলছে যে এখন আর পড়াশোনা করতে হবে না, যথারীতি বাড়িতে যেরকম সবাই আত্মীয় স্বজন থাকলে যা হয়, সবাই বলছে যে বাবার দুবার হার্ট অ্যাটাক হয়েছে, 2 অপারেশন হয়েছে, তো এবার বিয়ে দিলে ভালো হয়। তারপর আমার ছোট একটা ভাইও আছে, বাবার তো একটা দায়িত্ব কর্তব্য আছে, তো তুই বিয়ে করে নিস না কেন, বিয়ে করে নে। মানে আমি যখন কলেজে পড়তে গিয়েছিলাম তখন থেকেই আমার আত্মীয় স্বজনরা খালি বলতো বাবাকে যে বিয়ে দিয়ে দে, পড়তে হবে না, বিয়ে দিয়ে দে, পড়তে হবে না, ওরকম একটা পরিবেশ সেখানে সিচুয়েশন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমার বাবা আর আমার মা বলছিল না আমি মেয়েকে পড়াবো, মেয়েকে পড়িয়ে, মেয়ে যেটা পড়তে চায় মেয়েকে পড়িয়ে তারপর নিজে স্বাবলম্বী হোক না হোক, চাকরি পাক না পাক, তারপরে আমি মেয়ে যাতে বলতে না পারে যে আমাকে পড়ায়নি। তো ওরকম ওরা শুধু পজিটিভ ছিল বলে মানে আমি পড়াশোনা করতে পেরেছি বা এতটুকু আসতে পেরেছি। তাছাড়া আমার যে তখন তো বয়ফ্রেন্ড ছিল, ওরও খুব সাপোর্ট ছিল আমার পড়াশোনার প্রতি। মানে ও চাইতো যে আমি ভালো করে পড়াশোনা করি, নিজে চাকরি পাই না পাই, টাকা রোজগার করি না করি, কিন্তু যাতে আমি পড়াশোনা মনের ইচ্ছে যেটা আছে সেটা যাতে আমি কমপ্লিট করতে পারি, অ্যাম্বিশনটা যাতে আমি কমপ্লিট করতে পারি। তো ও খুব সাপোর্ট করেছিল, বাড়ি থেকেও সবাই খুব সাপোর্ট করেছিল। তো যার কারণে আমি বাইরে যেতে পেরেছি। কারণ আমাদের বাড়িতে মানে বেসিক্যালি মানে আমার বাপের বাড়িতে বাইরে গিয়ে কেউ পড়াশোনা করবে, তার উপরে আমি মেয়ে মানুষ, বাইরে ছাড়বি, তখন যদি কিছু হয়ে যায় তো তখন কি করবি, ওসব বাবা অনেক বিশ্বাস করে আমার উপরে বিশ্বাস করে পাঠিয়েছিল। যদিও বা তখন বাবা জানতো, মানে আমার যে বয়ফ্রেন্ড ছিল তখন বাবা সেটা জানতো। তো জানার পরে ও ওই কলেজেই পড়তো, আন্নামালা ইউনিভার্সিটি, ও আমার আগে ভর্তি হয়েছিল। ও ওখানে ইঞ্জিনিয়ারিং করতো, তো যার কারণে বাবা ও আছে সেই ভরসাতে আমাকে ওখানে পাঠিয়েছিল যে কেউ তো একজন আছে যে মানে কিছু প্রবলেম হোক বা কিছু অসুবিধা হলে শেয়ার করতে পারে। হ্যাঁ, তো তারপর যথারীতি বিয়ে ঠিক হয়ে গেল। তখন আমি ওকে জানালাম যে আমার তো বাড়ি থেকে প্রেশার ক্রিয়েট করছে যে আমাকে বিয়ে করতে হবে। তখন ও বললো ঠিক আছে আমি তাহলে বাড়িতে জানাই, কারণ বাড়িতে তো দুজনেরই জানে। তো বাড়িতে জানানোর পর আমার শ্বশুরমশাই মানে আমার বাবাকে ডাকলো বিয়ের ডেট ফিক্স করার জন্য। ওরা ডেট ফিক্স করে সব কিছু কমপ্লিট করে তারপরে আমি তখন চেন্নাই ছিলাম। তখন আমার মন খারাপ ছিল, ওই বায়োটেকনোলজিটা পড়তে পারিনি, তো সেটা একটা ভীষণ মন খারাপ ছিল। আমি কান্নাকাটি করতাম রোজ, মানে ঘরে এসে মানে ঘরেই থাকতাম। যখনই ওই কোচিংয়ের জন্য বাইরে যেতাম, ব্যাংকের পরীক্ষার জন্য কোচিং নিচ্ছিলাম, বাইরে যেতাম, মানে ঘরে এসে আমি আর পড়তে পারতাম না। সারাক্ষণ মনে হতো যে কেন আমি ভর্তি হলাম, এতগুলো টাকা নষ্ট হলো, ওইসব নিয়ে ঝামেলা নিয়ে চিন্তা কাজ করছিল সবসময়, মন খারাপ ছিল তখন। তারপরে তো এই বাবা ফোন করলো, বিয়ে ঠিক করে এসে আমাকে ফোন করে বলছে যে তো বিয়ে ফিক্স হয়েছে, তোরা চলে আয়। তখন ও ছিল চেন্নাইতে, তো ও
ও আমাকে তখন ফোন করলো, ওর বাবাও তখন ওকে ফোন করছিল, ফোন করে জানালো। তারপর ও আমাকে ফোন করে বললো যে এরকম তোমার বাড়ি থেকে ফোন এসেছিলো। আমি বলি হ্যাঁ আমার বাড়ি থেকে তো ফোন আসলো, আমাদের নাকি বিয়ে। তো ও বলছে হ্যাঁ, কিন্তু আমি তো ভাবিনি এরকম চট করে, আমার তো টিকিট কাটা হয়ে গেছে। ওর বাবা অলরেডি ওর টিকিট কেটে নিয়েছে, টিকিট কেটে ওকে ফোনে পাঠিয়ে দিয়েছে, আর আমার বাবার তখনও টিকিট কাটেনি। তারপর বাবা বলছে, আমি বললাম, তখন আমি কান্নাকাটি শুরু করলাম, আমি এখন বিয়ে করব না, কয়েকটা দিন তো টাইম দিতে, মানে আমি প্ল্যান করব যে কি করে কি করব না করব। বলে অত কিছু জানি না, ডেট ফিক্স হয়ে গেছে, তো শ্বশুরমশাই ডেট ফিক্স করেছে, পুরোহিত নিয়ে এসে বাড়িতে সব ডেট ফিক্স করা হয়ে গেছে, এবার তোরা চলে আয় বিয়ে করে, এবার তুই যা খুশি প্ল্যান কর, যা খুশি কর, আমার দেখে লাভ নেই। তো আমি বাবা বললো ঠিক আছে, তোর একটা কথা আমি রাখছি, তুই কলকাতা থেকে তোর বিয়েতে যা যা শপিং করবি করে নিয়ে আয়, আর আমি এখানে বিয়ের জন্য মানে যা যা করবো বলে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দাও, আমি মানে বিয়ে যা যা লাগবে কিনবো। বলে হ্যাঁ পিসির সাথে কিনে নে। তারপর ও চলে এসেছিলো বাড়িতে, আমি কলকাতায় নেমে গেছিলাম। তারপর কলকাতা থেকে শপিং টপিং শেষ করে বাড়িতে এলাম। বাড়িতে এসে তখন সেটা কত সালে হবে? তখন 2016। 2016, আচ্ছা। তো তখন যেদিন বাড়িতে এলাম তার পরের দিনই ওর আশীর্বাদ ছিল, তার এক সপ্তাহ পরে আমার আশীর্বাদ ছিল। তো ওরকম করে 9 তারিখে বিয়ে শেষ হয়ে গেল। বিয়ে শেষ হওয়ার পর আমি 15 তারিখে আবার চেন্নাই চলে গেছিলাম, কারণ ও চলে গেছিলো, ওকে তো ও সেখানে চাকরি পেয়েছিল, তো সেখানে জয়েন করতে হবে, ছুটি ছিল না বেশি দিন। তো ও চলে গেছিলো, আমিও চলে গেছিলাম। তো তখন একটা আমার শ্বশুরমশাই বলছিল তোমার কি পড়াশোনা করার ইচ্ছে আছে নাকি? তখন আমি বললাম যে হ্যাঁ আমি পড়াশোনা করব। তখন আমার শ্বশুরমশাই বললো যে MBA করবে। তো আমি ভাবলাম MBA করব, আমি BSc এগ্রিকালচার করেছি, মানে আমি কি করব বুঝতে পারছি না। পড়াশোনা করাটারও একটা ইচ্ছে ছিল। তো তারপর আমার শ্বশুরমশাই বলছে তুমি যদি পড়তে চাও আমার কোনো আপত্তি নেই, তুমি পড়তে পারো, তুমি MBA করলে ভালো হয়। তখন আমি বললাম ঠিক আছে তাহলে MBA কর, শ্বশুরমশাই যেহেতু বলছে। তো MBA-তে আমি ভর্তি হলাম, MBA কমপ্লিট করলাম ফাইন্যান্সে। তখন আমার শ্বশুরমশাই আবার বলছিল, আমি বলছিলাম HR MBA করব, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে। তখন আমার শ্বশুরমশাই বললো না, করলে ফাইন্যান্সে করো। তখন আমি বললাম ঠিক আছে যেটাই বলছে। তো ফাইন্যান্সে MBA করলাম। MBA করার পর 1-2 মাস পরে আমি SRM পাবলিক স্কুল আছে চেন্নাইতে, যেটা SRM কলেজ হয় না চেন্নাইতে, ওটারই স্কুল, তখন নতুন খুলেছিল ওই স্কুলটা। ওই স্কুলে অ্যাজ এ হিন্দি টিচার জয়েন করেছিলাম। তো ওখানেও কাজ করেছি, প্রায় 4-5 মাস কাজ করেছি। কাজ করার পর আমার শরীর খারাপ হয়ে গেছিলো প্রচুর, ওই যে কোমর ব্যথাটা নিয়ে আবার প্রবলেম হচ্ছিল। তো আর মানে স্কুলে যেহেতু যেতে হতো, অনেক সিঁড়ি ভাঙতে হতো, মানে উপরে নিচে ক্লাস থাকতো, ক্লাসে যেতে হতো। তো শরীরটা খারাপ হয়ে যাচ্ছিলো বলে আমাকে বললো যে তুমি ছেড়ে দাও, এখন করতে হবে না। তারপর আমার হাজব্যান্ডে IIT খড়গপুরে চান্স পেয়েছিল, তো চলে এসেছিলো। তো চলে আসার পর এবার আমাদের ফ্যামিলি প্ল্যানিং, বাড়ি থেকে তো বিয়ে হলেই 1 বছর পরে শুরু হয়ে যায় ফ্যামিলি প্ল্যানিংয়ে। তো খড়গপুর আসার পর 4-5 মাস হয়নি, 3-4 মাস পরেই আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম। তো প্রেগনেন্ট হওয়ার পর তো তখন ছিল 2020-তে তো করোনা এসেছিল, সেই ভয়ঙ্কর করোনা একদম। তো আমি যখন জানুয়ারিতে প্রেগনেন্সি ধরা পড়লো, জানুয়ারিতে ডাক্তার দেখালাম, ফেব্রুয়ারিতে ডাক্তার দেখালাম, তারপর তো সবই বন্ধ হয়ে গেল। করোনার সব লকডাউন ছিল। আমার মা বাবা আমাকে দেখতে গেছিল, ওরা ওখানে গিয়ে আটকা পড়ে গেল কলকাতায় খড়গপুরে। তো মা বাবা ওখানে 2.5 মাস ছিল, যতদিন লকডাউন ছিল ততদিন ওরা ছিল। তো আমার প্রেগনেন্সিটা ভালোই কেটেছে, মা বাবা ছিল, সবকিছু সবাই থাকতো, কিন্তু একটা ভয়ে কেটেছে। আর ডাক্তার তো দেখাতে পারিনি সেই সময়, যে ভয়ানক পরিস্থিতিতে আমরা কাটিয়েছি সেই দিনগুলো। হ্যাঁ, তারপর ডাক্তার আমি ফোনে এই সময় কি ফোনে কথা বলে হয়, তাও ফোনে যতটুকু পারা যায় ডাক্তার ওষুধ খেতাম, সবকিছু নিয়ম মেনে চলতাম। তারপর তো যখন লকডাউন শেষ হলো, এবার আমার শ্বশুরমশাই বলছে কি বাড়িতে চলে আসবে নাকি ওখানেই থাকবে। তখন একবার আমরা চিন্তা করছি যে বাড়ি চলে আসি, একবার চিন্তা করছি যে না ওখানেই থাকি। তারপরে আবার মাথায় আসছে যে ওখানে থাকলে ছোট বাচ্চা হলে কে কি করবে। তো তখন আবার আমরা প্ল্যান করলাম যে না ঠিক আছে চলো বাড়িই চলে যাই। তারপরে ও IIT খড়গপুরে ছিল, তো ওটাও বন্ধ ছিল, আবার কলেজ টলেজ সব বন্ধ করে দিয়েছিল অনির্দিষ্টকালের জন্য। তখন ও বলছে তা আমারও তো এখানে বসে থেকে, হ্যাঁ ওয়ার্ক ফ্রম হোম ছিল, তো ও বলছে তাহলে আমিও তো এখানে বসেই আছি, বাড়ি থেকে কাজ করছি, তো আমি বাড়ি গিয়েও কাজ করতে পারবো, তুমি এক কাজ করো আমরা চলে যাই। তারপরে যেটা হয় আবার চলে এসে কোয়ারেন্টাইনে থাকতে হলো 15 দিনের। তারপর মানে সারাটা প্রেগনেন্সি আমার শুধু ভয়ে কেটেছে যে এই না করোনা হয়ে যায়।
তারপর আমার যথারীতি স্বাদের টাইম চলে আসলো, স্বাদ হলো। যখন আমার স্বাদ ছিল তখন আমার বাবার করোনা ছিল, মানে আমরা কেউ জানতে পারিনি। বাবার সর্দি কাশি ছিল, বাবা মানে চাপিয়ে চাপিয়ে রাখতো ভয়ে। যদি ওই আগে তো করোনা হলে কি হতো, নিয়ে চলে যেত, কোথায় নিয়ে রেখে দিত, খাবার দাবার দিত না, ওরকম ভয়ে বাবা বলতো না। কিন্তু বাবা করোনা হয়ে গেছিল, বাবার সাথে আমি ফটো সব কিছুই স্বাদের মধ্যে তুললাম। তারপরে বাবা স্বাদের অনুষ্ঠানও অ্যাটেন্ড করলো। পরের দিন বাবার শরীর ভীষণ খারাপ। তারপরে 10টা নাগাদ মা আমাকে ফোন করছে যে বাবার কাশি কমছে না, তারপর শ্বাস নিতে পারছে না, জ্বর ভীষণ, যে সিমটমস গুলো আছে ওই চেপে আর রাখতে পারেনি, হয়েছে। ওই দিন সকালবেলায় বাবা কিন্তু করোনা টেস্ট করেছিল। তো আগে 3 দিন পর করোনা টেস্টের রিপোর্ট আসতো, আর একটা শুধু করলে কি জানি টেস্ট ছিল যেটা তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে যেত। তো আমার বর বলছে, এবার আমার ডেটও চলে এসছে, ডেলিভারি ডেট। আর মানে আমাদের প্ল্যান ছিল যে ডেলিভারিতে আমরা আইএলএসএ তো ডেলিভারি করাবো, কেবিন নিয়ে নেব, ওখানে মা থাকবে আমার সাথে। জেনারেলি যেটা হয় মানে ডেলিভারি হলে মাই থাকে, 3 দিন থাকবে, মাও করোনা টেস্ট করে আইএলএসএ ঢুকে যাবে, মা আর আমি থাকবো। আর আমার হাজব্যান্ড আসা যাওয়া করবে, বা আমার শাশুড়ি মা বা শ্বশুরমশাই ওরা আসা যাওয়া করে থাকবে। এবার বাবার করোনা ধরা পড়েছে, আমার ডেট চলে এসছে, মানে মা যেতে পারবে না, ওটা একটা টেনশন ছিল। তারপরে বাবার ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গেছিলো, অ্যাম্বুলেন্সে করে বাবাকে বাড়ি থেকে তাড়াতাড়ি জিবিতে আনলো। জিবিতে এনে তো বেড পাচ্ছিল না। তারপরে আমার মানে শ্বশুরবাড়ির দিকে সবাই মেডিকেল হেলথে চাকরি করে, তো সবাই ওসব ফেসিলিটি পেয়েছিল। বাবাকে অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করে বেড টেড দিয়েছিল। কিন্তু একটা টাইমে বাবার মানে দ্বিতীয় দিন না তৃতীয় দিন জানি, বাবার খুব শরীর খারাপ হয়েছিল, মানে বাঁচবে কেউ বলেনি, মানে এত শরীর খারাপ হয়ে গেছিল। তারপরে আমার মানে অবস্থা তো ভয়ানক দিনগুলোর কথা মনে পড়ে সত্যি খুবই ভয় লাগে। ভীষণ বাজে অবস্থা গেছিল বাবার, ভীষণ বাজে, মানে কি বলবো, মানে সবাই কান্নাকাটি করছে। যে মা বলছে যে বাবাকে যে দিয়ে এসছে আর মনে হয় বাবাকে বাড়িতে আনতে পারবে না, ভাই কাঁদছে, মা কাঁদছে, এখানে আমি কাঁদছি, মানে অবস্থা খুব খারাপ। আর 2 দিন বাদে আমার ডেলিভারির ডেট। এবার আমার যদি কান্নাকাটি করি, যদি কিছু হয়, আবার আমাকে বাড়ি থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে বকাবকি করছে, কেন কান্নাকাটি করছি, আমি না খেলে হবে, আমার এখন অন্য চিন্তা করতে হবে, তো কি করব আর। তারপরে ডেলিভারি ডেটটা মানে বললাম যে আর 2 দিন পরে করলে হবে। তো ডাক্তার বললো যে হ্যাঁ, বেবির ওয়েট তো কম আছে, আর যদি তোমার কোনো অসুবিধা না থাকে তাহলে ঠিক আছে, 2 দিন পরেই করছি। তাও আমি ভাবছি বাবা যদি বাড়িতে সুস্থ হয়ে চলে আসে। তো বাবা আমার যেদিন ডেলিভারির আগের দিন বাবা ফিরে এসেছে বাড়িতে, যাক সুস্থ হয়ে, হ্যাঁ সুস্থ হয়ে ফিরে এসেছে। কিন্তু বাবা একদম রোগা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, হাঁটতে পারছে না, ভীষণ দুর্বল হয়ে গেছে, অনেকগুলো ইঞ্জেকশন খেয়েছে, তারপর খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি, খুবই দুর্বল হয়ে গেছিলো। মানে দেখে তখন মনে হচ্ছিল মানে কিরকম, মানে আমি বাবা ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু আমি কাছে যেতে পারছি না। গাড়ি মানে আমাকে আমার হাজবেন্ড বলছে গাড়িতে আমি দাঁড়িয়ে আছি, গাড়ির গ্লাসটাও ওঠানো আছে, বাবা সিচুয়েশনটাই তখন এরকমই ছিল। বাবা কি বলছে আমি শুনতে পাচ্ছি না, আমি কি বলছি বাবা শুনতে পাচ্ছে না, জাস্ট দূর থেকে দেখতে পাচ্ছি এটুকুই আর কি। আমার ইচ্ছা করছে দৌড়ে কাছে যাই, কিন্তু আমি সেই সুযোগটাও নেই। আমার বর আবার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে যে তুমি যাবে না, গেলে যদি তোমার করোনা পজিটিভ হয় তোমাকে তো হসপিটালে অ্যাডমিট করবে না, তোমার ডেলিভারি ডেট আছে, তোমার তো ডেলিভারি করাবে না, তখন তুমি কি করবে। তো ওইসব নিয়ে চিন্তা ভাবনা করে কান্নাকাটি করে তো গেলাম। তো মা না থাকলে যেটা হয়, মানে ডেলিভারি হলে কি হয়, বাড়ি থেকে সবাই লোকজন থাকে, মাকে লাগে, শাশুড়ি মা থাকে, সবাই থাকে। আর আমার ডেলিভারিতে আমি আর আমার বর, আর কেউ নেই, মানে দুজনের দিকে দুজন দেখছি, কাঁদছি, আমার ভয়ও আছে, পেটটা কেটে নেবো, ওটা স্বাভাবিক, একটা প্রতিটা মায়ের প্রথম মা হওয়াতে একটু ভয় থাকে, ভীষণ ভয় থাকে। তারপরে মা নেই, এবার সকালে উঠেই কাঁদছি। মা বলছে কাঁদছিস কেন, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তো আমি বলছি আমার পেটটা তো কেটে ফেলবে, কত ব্যথা জানি হবে, ওইসব চিন্তা, আজে বাজে চিন্তা আসছে, আমি উঠবো কি করে, বসবো কি করে, বাচ্চাকে কে সামলাবে, বাচ্চা হলে এতদিন তো ভাবছিলাম মা থাকবে, তো এখন তো ও থাকবে, এবার ও কখনো বাচ্চা কোলেই নেয়নি, তো ও কি করে রাখবে। তো তারপরে ডেলিভারি যেদিন হলো ওই দিন রাতের বেলা খুব কাঁদছে বেবি। এবার ও আমাকে বলছে কি করে কোলে নেব, আমি কখনো কোলে নিয়েছি বেবিকে, এত ছোট বেবিকে কোলে নিয়েছি। তো আমি বললাম কোনো রকমের ট্রাই করো, আমি তো আর উঠে নিতে পারবো না, তোমাকেই এখন নিতে হবে। তারপর নার্স এসে দেখালো যে কিভাবে কোলে নিতে হবে, তো দেখিয়ে দিল। তারপরে এরকম করে 3 দিন কষ্ট হয়েছিল, তো 3 দিন কাটিয়ে নিলাম। বাড়ি গেলাম, বাড়ি গিয়ে যাওয়ার এবার বাবার আর হচ্ছে না, তর সইছে না যে কবে গিয়ে নাতিনকে দেখবে, নাতনি হয়েছে, প্রথমে তো ভাবছিল নাতি হবে, এবার কবে গিয়ে নাতনিকে দেখবে, কোলে নেবে। এবার ওই দিক দিয়ে আমার শ্বশুরমশাই বলছে উনি পজিটিভ ছিলেন, 15 দিন না গেলে উনি মানে কোলে দেবে না, বাচ্চার যদি কিছু হয়, যেটা স্বাভাবিক চিন্তাধারা। তো তারপর কিন্তু বাবার তো মন মানছে না। তারপর পরের দিনই মা বলছে, মা প্রথমে বলছিল মাকে যেতে হবে না, তারপরে বলছে আমার শ্বশুরমশাই ঠিক আছে চলে আসো। এবার মা এসেছে, মা কোলে নিয়েছে,
একদিন দুদিন বাদে বাবাও এসছে, বাবা এসে তো বাবা বলছে কি কোলে নেব, তা আমি বলছি নাও কিছু হবে না, যা হবে ঠাকুর দেখবে। তারপর বাবা কোলে নিয়েছে, এবার কি খুশি কোলে নিয়ে, মানে এতদিন ভাবছিল যে বলেই আগেই কোলে নেবে, আলাদা, হ্যাঁ আগেই কোলে নেবে, কিন্তু সেই জায়গায় কোলে নিতে পারেনি, ওটা একটা মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে কোলে নিয়ে। তারপর মা ছিল, সবাই ছিল। তারপর 1 মাস হলো অনুষ্ঠান হলো, তারপর আমার বাপের বাড়িতে চলে এলাম, মানে ওখানে ছিলাম। তারপর আবার বেবির অন্নপ্রাশন হওয়ার পর আমি আবার খড়গপুরে চলে গেছিলাম, যেখানে আমার মানে ডিউটি করতেন। হ্যাঁ হ্যাঁ, তো মাঝখানে বর চলে গেছিল খড়গপুরে, কারণ অফিস খুলে গেছিল সব। আচ্ছা, তো তারপরে মানে আমি এখানেই ছিলাম, ছোট বেবিকে নিয়ে তো আমি পারবো না, সম্ভব হবে না। তো তারপর 6 মাস যখন হলো, একটু বড় হয়েছে, তখন আমি গেছি ওখানে। তো সেরকমভাবে তারপর ওখানে ছিলাম। ওখানে থাকার পর একদিন ত্রিপুরাতে আমি এমনিতেই মেয়েকে নিয়ে বেড়াতে এসেছিলাম। বেড়াতে আসার সময় আমাদের একটা গ্রুপ ছিল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের নলেজ সিটি বলে একটা, একদম সর্বপ্রথম যখন এটা পরিকল্পনা হচ্ছিল যে মানে এখানে 2023-এ। আচ্ছা, তো তখন আমার যে মানে হাজব্যান্ডের যে বড় দিদির হাজব্যান্ড দুজনেই ডাক্তার। তো ওরা আমাকে বলছে যে একটা নলেজ সিটি বলে গ্রুপ আছে, ওই গ্রুপে অ্যাড করিয়ে দিই তোকে, দেখ না যেন জব টবে কিছু থাকলে, এখন তো একটু বড় হয়েছে বেবি, এখন জয়েন করতে পারবি, বা সবাই মিলে রাখবে, মা বাবা আছে, শাশুড়ি মা আছে, শ্বশুর মশাই আছে। তখন আমি বললাম যে ঠিক আছে দাও, অ্যাড করে দাও গ্রুপে। তো অ্যাড করার পর আমি এমনিতেই একটা মেসেজ করলাম যে আমি এরকম করেছি 2018 এরকম, হ্যাঁ ওরকম পড়াশোনা করেছি, কোয়ালিফিকেশনটা বললাম। তারপর 2018 পাস আউট ওটা বললাম। তো বলে একটা মেসেজ করলাম, জাস্ট মেসেজ করার 3-4 সেকেন্ডের মধ্যেই মলয় স্যার আমাকে ফোন করলো। ফোন করে আমি তো জানিও না যে মলয় স্যার কে বা কে ওই সংস্থার, জাস্ট আমি মানে জয়েন করেছি, জয়েন করার সঙ্গে সঙ্গে স্যারের ফোন, এটা তো বিশাল ব্যাপার। আর তাছাড়া আমি তো জানিই না মলয় স্যার কে। তখন ফোন করে বললো যে আমি এরকম বলছি, আপনি কি জব করবেন, আপনার জন্য এরকম আছে, আপনি আপনার সিভি নিয়ে জমা দিন। আমি হাঁ করে মানে বুঝতে পারছি না যে কি করব। তারপর যাই হোক সিভি নিয়ে, আমি তখন বাড়িতেও ছিলাম না, মানে বেড়াতে গিয়েছিলাম মাসির বাড়িতে। তা আমি তখন স্যারকে বললাম সাহস করে, মানে তখন তো চিনি না স্যার নাকি, তখন বললাম যে আজকে যদি না পারি কালকে আসলে কোনো অসুবিধা হবে স্যার? বললেন না কোনো অসুবিধা নেই, আপনি আসুন সিভিটা জমা করে যান। তো আমি পরের দিন এসে যথারীতি সিভি জমা করলাম। জমা করার পর সন্ধ্যাবেলায় আমার কাছে ফোন চলে আসলো যে কাল থেকে জয়েন করতে। তো তারপর আবার মলয় স্যার আমাকে বললো যে আমার হাজব্যান্ড কি করে। তখন আমি বললাম যে এরকম প্রাইভেট, মলয় স্যার যখন ফোন করলো তখন আমার হাজব্যান্ড ভোপালে ছিল, ডিজাইন ইঞ্জিনিয়ার ছিল। তো ডেপুটি প্রজেক্ট ডিজাইন ইঞ্জিনিয়ার ছিল। তো সেখানে বললো যে হাজব্যান্ড কি করে, কোথায় আছে, মলয় স্যার আমাকে জিজ্ঞেস করেছিল। তো আমি বললাম হাজব্যান্ড তো বাইরে থাকে। আর মলয় স্যারের তো টার্গেটই আছে যে বাইরে থেকে যত এমপ্লয়ি আছে ত্রিপুরাতে ফিরিয়ে আনা, হ্যাঁ নিয়ে আসা। তো স্যার বললো যে এখানে আসবে। আমি বললাম হ্যাঁ যদি জব পায় তাহলে চলে আসবে, বাইরে থাকবে না। বলে ঠিক আছে আপনার হাজব্যান্ডের ফোন নাম্বারটা দিন। তখন আমি ফোন নাম্বারটা দিলাম। এবার ওকেও সাথে সাথেই ফোন করলো, ও জানে না যে ওকে ফোন করবে। তখন বললো যে এরকম ওর এক্সপিরিয়েন্স কি আছে, কাজে কি হবে সব কিছু জিজ্ঞেস করে তারপর বললো যে ঠিক আছে, মানে কিছুক্ষণের মধ্যে ওকে অফার লেটার পাঠিয়ে দিয়েছে। এবার ও বুঝতে পারছে না যে এটা কি সত্যি নাকি ফেক, কারণ এরকম তো কখনো হয় না। তো তারপরে আমাকে ফোন করলো যে এরকম বললো। আমি বললাম হ্যাঁ, আমিও ফোন করছিলাম কিন্তু ও তো ফোনে মলয় স্যারের সাথে কথা বলছিল, বিজি ছিল। তো বুঝতে পারছিলাম না মানে কি করবে, আসবে নাকি থাকবে। তখন আমি বললাম যে চলে আসো, আমার মনে হচ্ছে আমি গিয়েছিলাম এরকম বলে ঠিক আছে। তারপর ইমিডিয়েটলি ফ্লাইটে টিকিট করলো, টিকিট করে চলে আসলো। চলে এসে তারপর তো ও আগে জয়েন করেছে, তারপর দিন আমি জয়েন করেছি এখানে। তো এখান থেকে আমাদের শান্তিনিকেতনের যাত্রা শুরু হয়েছে। তো ম্যামের কাছ থেকে শুনে নিলাম ম্যামের যে ছোট থেকে বড় হওয়ার যে জার্নিটা। এরপরে ম্যামের কাছ থেকে জেনে নেবো যে ম্যাম তো এখন বর্তমানে TSMC-তে চাকরিরত, তো এই জার্নিটা আবার একটু শুনে নেবো। আমি 2023-এর অক্টোবরের 1 তারিখে TSMC মানে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে জয়েন করেছিলাম। তো সেখান থেকে আজকে 2025-এর মে মাস চলছে, এতটুকু বুদ্ধি। প্রথমে আমি ছিলাম এখানে সিটি অফিস, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে সিটি অফিস মোটর স্ট্যান্ডে, সেখানে অফিসে চাকরি করতাম প্রথমে অ্যাজ এ HKSK অ্যাকাউন্টেন্ট, আর ITI-টা দেখতাম।
স্বাধীন ত্রিপুরা প্রাইভেট ITI এর অ্যাকাউন্টসটা দেখতাম। তারপর যখন আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ যখন একটু মানে স্ট্রাকচারটা হয়ে এসছে, তখন আমাদের অফিসটাকে এখান থেকে ওখানে শিফট, রানীর খামারে শিফট করা হয়েছিল। তো শিফট করার পর ওখানে চলে গেছিলাম, তারপর থেকে আমি ওখানে অ্যাকাউন্টস দেখাশোনা করছেন এখন বর্তমানে। তো এরপরে ম্যামের কাছ থেকে জেনে নেবো আবারও যে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ তো এখন মোটামুটি একটা ছোট্ট বাচ্চা শিশু থেকে এখন একটু মানে বড় হচ্ছে। তো এবারে আমাদের শান্তিনিকেতন কলেজ সম্বন্ধে একটু জেনে নেবো, পরিবেশটা সম্বন্ধে একটু জেনে নেবো যে এখন ওখানে কি কি পরিষেবা চালু আছে বা কি রকম পরিস্থিতিতে আছে বর্তমানে। এখন ওখানে আমাদের যেরকম ওপিডি পরিষেবা চালু আছে, গত 1 আগস্ট থেকে আমাদের ওখানে ওপিডি পরিষেবা শুরু হয়েছে। 10 টাকার বিনিময়ে আমাদের এখানে ওপিডি পরিষেবা দিচ্ছি আমরা। এবং আমাদের এখানে সমস্ত রকমের ডাক্তার, অবসেন, গাইনি, জেনারেল মেডিসিন, ENT, তারপর ডেন্টাল, তারপর অর্থোপেডিক্স, তারপর পেডিয়াট্রিক্স, সব ধরনের ডাক্তারই রোজই বসেন। তো সেখানে এখন আমরা প্রথমে তো সব কিছু ছিল না, এখন আস্তে আস্তে আমাদের এক্সরে হচ্ছে, তারপর বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট, যত রকমের টেস্ট হয় সব কিছু টেস্ট হচ্ছে। সেটাও আমাদের স্বল্প মূল্যের বিনিময়ে আমরা করছি। এখানে প্রচুর ছাড় দেওয়া হচ্ছে। তাছাড়া আমাদের যে মেডিসিন, ডাক্তাররা যখন কোনো মেডিসিন লেখেন, প্রেসক্রাইব করেন, তখন ওই মেডিসিনগুলো যখন কেউ পারচেস করে তখন সেটাকে অনেক % ছাড় দেওয়া হচ্ছে। তো ওরকমভাবে আমাদের ওপিডি পরিষেবা খুব ভালোই চলছে। তাছাড়া আমাদের এই নতুন যে MBBS স্টুডেন্ট যারা নতুন MBBS স্টুডেন্ট ভর্তি হলো 2024-25 এর সেশনে, তো সেখানেও আমাদের সিট ফুল হয়ে গেছে। এখন ক্লাসও ভালোভাবেই চলছে, সমস্ত অভিজ্ঞ ডাক্তাররা ক্লাস নিচ্ছেন, পড়াশোনা খুব ভালোই চলছে। রিসেন্টলি এখন আমাদের এক্সাম চলছে MBBS স্টুডেন্টসের, তো সবাই ভালোই করছে, সবকিছু ভালোই চলছে। আর সব থেকে বড় সুখবর যেটা আমাদের যে এই যে মানে 150টা সিট MBBS যেটা পুরোটাই ভর্তি হয়েছে, আবার সেটা হলো 21টা স্টেট থেকে, 28টা স্টেটের মধ্যে 21টা স্টেট থেকে আমাদের কলেজে স্টুডেন্ট ভর্তি হয়েছে। এবং তারা কিছুদিন আগে আমাদের কলেজ এশিয়া বুক অফ রেকর্ডে, প্রথমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম উঠেছে, তারপর এশিয়া বুক অফ রেকর্ডের নাম উঠেছে, এবং রিসেন্টলি সবচেয়ে আনন্দের খবর যেটা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে নাম উঠেছে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে। আমাদের গর্বের বিষয় এটা, সেটা আমাদের খুবই গর্বের বিষয়। একদম ঠিক। তো আমরা রিসেন্ট 2রা মেতে আমাদের সেই ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের স্বীকৃতি অর্জন করেছে আমাদের সুনামধন্য আমাদের ডক্টর মলয়পীঠ স্যার। তো আমাদের এটা সত্যি আমাদের কাছে, সকলের কাছে আমাদের খুবই গর্বের একটা বিষয়, এবং আমরা চাইবো উত্তরোত্তর আমাদের কলেজ আরো শ্রীবৃদ্ধি করুক। হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা ম্যাডাম কাছে এরপরে একটা লাস্ট কোশ্চেন আমরা জেনে নেব যে আমাদের যে এই পজিটিভ বার্তা, তো এই পজিটিভ বার্তার মূল লক্ষ্যই হলো সমাজে ইতিবাচক ভাবনাটাকে ছড়িয়ে দেওয়া। তো আমাদের স্যারেরও যেটা লক্ষ্য আর কি, সমাজে ইতিবাচক ভাবনাটাকে ছড়িয়ে দেওয়া। তো স্যারের মানে প্রকল্পটা কি, যে আমরা কি হয় যে মোবাইলটা বাচ্চারা যদি হাতে নেয়, তো তখন তারা কি দেখে, মোবাইলটা হাতে নিয়ে যে তো আমাদের স্যার এটাই চেয়েছেন যে সিটিএ যে চ্যানেলটি কল টু অ্যাকশন, সেটা চ্যানেলের মধ্যে দিয়ে যে বাচ্চারা যেন মোবাইলটা হাতে দিক বা চ্যানেলটা দেখুক, সেটা যেন তারা নেগেটিভ কিছু দেখতে পায়, পজিটিভ কিছু যেন দেখতে পায়, নেগেটিভ যেন না দেখে। হ্যাঁ, এবং তারা এই পজিটিভ নিয়েই যেন বড় হয়ে উঠতে পারে। তো এটার বিষয়ে আপনি কি বলবেন, একটু যদি বলেন। এটার বিষয়ে আমি বলতে গেলে বলবো যে আমাদের মলয়পীঠ স্যার একটা সিটিএ চ্যানেল চালু করেছেন, যেটা যাতে বাচ্চারা মোবাইল খুললে বা টিভি খুললে ওই চ্যানেলের মাধ্যমে পজিটিভ কিছু দেখতে পায়, বা যদি 0 থেকে 13 বছরের বাচ্চাদের মধ্যে আমরা পজিটিভ জিনিসটা মানে ছড়িয়ে দিতে পারি, পজিটিভ কিছু বলি বা পজিটিভ কিছু দেখাই বাচ্চাদেরকে, তো তখন সেটা বাচ্চাদের একটা গ্রোয়িং পিরিয়ড, এই টাইমটা আমাদের বাচ্চাদের গ্রোয়িং পিরিয়ড। তো এটা যদি একবার মাথায় ঢুকে যায় যে আমরা পজিটিভ কিছু দেখছি বা করছি বা পজিটিভ কিছু ভাবছি, তখন কি হবে, মানে বাচ্চাদের মধ্যে নেক্সট প্রজন্ম যেটা, বাচ্চারা যখন বড় হবে বা ওদের মধ্যে ভালো জিনিসটা থাকবে, মানে নেগেটিভ কিছু ওদের মধ্যে আসবে না। তো তখন কি হবে, আমাদের যে নেক্সট প্রজন্ম পজিটিভ জিনিস নিয়ে চলাফেরা করবে, সবকিছু মানে পজিটিভই থাকবে ওদের মধ্যে, বাজে কিছু হবে না। তো আমরা ঘর থেকেই শুরু করব, বাবা মা দিয়ে শুরু করব, বাবা মা যদি পজিটিভ দেখি তাহলে বাচ্চাটাও সেই জিনিসটা দেখবে যে না, বাবা মা দেখছে বা আমার ফ্যামিলির সবাই দেখছে, তাহলে হ্যাঁ সেটাই, আমাদের কাছ থেকে যদি বাচ্চারা কিছু ভালো কিছু দেখে বা শিখে বা শুনে বা বোঝে, তখন ওরাও
নেক্সট বাইরে গিয়েও সেটা ভালো জিনিসটাই করবে। যদি বাচ্চারা ঘরের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি বা কিছু দেখে তখন বাচ্চারাও ভালো কিছু শিখবে না। তো আমাদের স্যারের মূল লক্ষ্য হলো যে পজিটিভ কিছু বাচ্চাদেরকে শেখানো, মানে বাচ্চাদেরকে মধ্যে ফিল করানো যে আমাদের পুরো সমাজটা, গোটা সমাজটা পজিটিভ ভাবেই আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই হলো স্যারের মূল লক্ষ্য। একদম ঠিক। তো ম্যাডামকে আজকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। ম্যাডামের এই মানে একদম ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছে আমাদের পজিটিভ বার্তার এই আলোচনা সভার মধ্যে। তো ম্যামকে ধন্যবাদ জানাবো, সঙ্গে আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ জানাবো যে দর্শকরা আমাদের এই আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন এবং আমাদের এই আলোচনা শুনছেন ওনাদেরকেও। তো এই জন্য বলবো যে অসংখ্য ধন্যবাদ, এবং আগামী দিনেও আমাদের এই আলোচনার মধ্যে থাকবেন আপনারা। তো আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। নমস্কার।